আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে। আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন। এই জীবন কর্ম অনুযায়ী চলে, আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। যদি মানবতাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয়, তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে। তোকে বলেছিলাম না আমি কালিয়া 10 টাকার চাকনা আরো নিয়ে নে, কিন্তু না, তুই শুনিস কথা আমার। আরে হয়ে গেছে ভুল ভাই, দুবারের মতো বেঁচে আছে, শেষ করো তাড়াতাড়ি, তারপর ঘরেও যেতে হবে। আরে কিন্তু যাব কি করে? কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি? এই দেখ, এটা তো শেষ হয়ে গেল। কি সুরে আওয়াজটা এলো! চলে এসো ভাই, চলে এসো, এটাই শেষ বাস। ও কাকু, আগে যাও, আমরা সান্তাক্রুজ নয়, ধারাবি যাব, চল ফট। আরে কি চল ফুট বলছো বাবা? তোমাদের ভাগ্য খুব ভালো। আমি আজকেই ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে, আর আমার এই রামপিয়ারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে। চলে এসো। আরে এত ভাবছো কি? তোমাদের ভালো সময় চলছে, এসো, চলে এসো। মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে। ফুল সম্মান পাচ্ছি ভাই, মন থেকে। আয় কালিয়া, চলে আয়। ঠিক আছে চলো। যখন কন্ডাক্টর আছে রাজি, তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি? রাত 1টার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের জোর মনে হচ্ছিল, কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায়ের দণ্ড নিয়ে এসেছে, যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে। দণ্ড বিচিত্র, আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে। আবে এভাবে কি দেখছিস? টিকিট ছিঁড়তে চাস আমাদের? যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস, তাহলে চেষ্টা করে দেখে নে। তোমাদের তো পার্মানেন্ট টিকিট কাটা হয়ে গেছে, তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই। আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার, তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো, তাই না? আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি? আচ্ছা, তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি, না হলেই রামপুরি ঢুকে যেত তোর পেটে, বেরোতো বুক চিড়ে দিয়ে। ঠিক সেইভাবেই না, যেমনটা আজ থেকে 10 বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে, যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল। শরীরের খিদে তো মিটে গেছে ভাই, এখন এই এঁঠো বাসনের কি করি? একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে। মেরে দিয়ে কে, এটাই ঠিক হবে, মেরে দে। সেই সময় আমি ওই বাসেই ছিলাম, আমি সব দেখেছিলাম, কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম। তার উপরে মেয়েটার খুন, আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু কিন্তু কি? এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল, আমার বাঁচাটা কঠিন হয়ে যাচ্ছিল, আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম। সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপেই অপেক্ষা করছিলাম, যেখান থেকে তুমি ওকে তুলেছিলে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজ সেই অপেক্ষা শেষ হলো। আবে ও রামগোপাল বর্মা, এ কি তুই এখানে ভূতের ফিল্ম বানাচ্ছিস? মানে তুই এমন ভাবে বলছিস যেন কোনো ভূত তোমরা দুজন। কিছু সন্দেহ আছে? দেখো দেখো ভূত কাকা। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না আমাদেরকে, ভুল হয়ে গেছে আমাদের, আমাদের মেরো না, এরকম আর ক্ষমা করে দাও। ভবিষ্যতে তুমি কি ভুল করবে, এই শাস্তিটা সেটা নয়।
এই শাস্তিটা সেটার ফল যেটা তুমি আগে করেছিলে। রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল, কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মনও অস্থির হয়ে পড়ে, তাহলে আর এই কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানাই। একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে। যদি এই একাকিত্ব কারোর জীবনে থাকে, তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত, বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত। কিন্তু ভুলেও কোনো জড় বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয়। কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না। সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল, খুব টাকাও রোজগার করছিল, কিন্তু শহরের ছোটা দৌড়ের কারণে ও একদম একা ছিল। চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল। এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত। সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল। ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল, আর না নিজের কোনো লোকসান। কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায়। একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল। বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল, আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল। কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয়, ওর মৃত্যুর পুতুল কিনছে। স্যার, আপনার পার্সেল এখানে এখানে সাইন করে দিন। হাই, আমার নাম পুতুল। কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয়, তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো। তুমি কি আমার নাম বদলাতে চাও? তুমি কি আমার নাম বদলাতে চাও? না, তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল। ধন্যবাদ। এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। সূর্য, তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো। হ্যালো সূর্য, কেমন আছো তুমি? আমি ভালো আছি পুতুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া আর অন্য কোনো সদস্য আছে? যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায়। না পুতুল, দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্টেড হাউসে আর কেউ থাকে না। দাঁড়াও, আমি তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে, ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায়। এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে। এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে। দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য। তুমি খুব সুন্দর দেখাচ্ছ। একাকিত্ব রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবেচিন্তে প্রাণহীন ডল নিল, তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল। ওই কাপড় তনুর ছিল। তনু এক নম্বরের জেদি মেয়ে ছিল। ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল, যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয়। বাবা, আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না। আমি মোবাইল নিইনি, আমি নিতে বাধ্য হয়েছি তনু। এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো, শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো। এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে। আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি, তখন কেন দেখাওনি এই ভালোবাসা আমাকে? মা বান্ধবীদের সঙ্গেই মত্ত থাকতো, আর তুমি নিজের কাজে। মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি। তুমি শুধু বড় হওনি তনু, খুব নোংরাও হয়ে গেছো। যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে, সব প্রবলেমই শেষ হয়ে যাবে।
তোমার যা ইচ্ছে করো, মরতে চাইলে মরে যাও, কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না। এরই জন্য তোমার আজ এই অবস্থা। ঠিক আছে ড্যাড, যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক। হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে। তনুর মরে যাওয়ার পর ওর বাবার খারাপ অবস্থা হয়ে গেল। সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায়। সূর্য আর নিজের ডলকে সেই তনুর কাপড় পরিয়েছিল, আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল। পুতুল, এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে। তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো। আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য, সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি। তোমার আওয়াজ খুব মিষ্টি, মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি। যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমাকে প্রত্যেক দিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে। যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে। না না, এরকম করো না। এই আওয়াজটা ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে প্রত্যেক দিন একটা নতুন গল্প শোনাবো। আর যেমন কি এখন রাত হয়ে গেছে, তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প। সূর্য পুতুলকে প্রত্যেক দিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিল, কিন্তু ও এটা জানতো না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। পুতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল। মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয়। খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল। সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সূর্য, সূর্য ওঠো, বলো না অশ্বত্থ গাছের ডাইনি কি করলো? তারপর সে ঘুমিয়ে পড়লো। তুমিও আমার বাবার মতো, তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না, আর তোমারও নেই। সূর্য ওঠো, গল্প মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয়। ওঠো। ঘুমোতে দাও না পুতুল, আজ অফিসে অনেক কাজ ছিল। আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব। এখন প্লিজ ঘুমোতে দাও, আর তুমিও বিশ্রাম করো। না, করতে পারবো না আমি বিশ্রাম। এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম। পুতুল, এটা তুমি কি করছো? আমার চুল ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। আমি কোনো পুতুল টুতুল নয়, আমার নাম তনু। আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে এই নতুন রূপ দিয়েছো। এবার চুপচাপ আমাকে গল্প শোনাও, না হলে আগে শুধু আমি মরেছিলাম, এবার আমি সবাইকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি শোনাচ্ছি গল্প। সেই রাজা জঙ্গলে গেল, তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো। ওই পুকুরের মধ্যিখানে একটা শুকনো কুয়ো ছিল। কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল। রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল। সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায়। তনু, আমাকে বাথরুমে যেতে হবে। বললাম না তোমাকে, যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না। শোনাও। না, আমাকে যেতেই হবে। তনুর কথার অমান্য করবি? ঠকবাজ! মৃত্যু জীবনের এমন একটা বাঁক
যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায়। কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয়। এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয়। সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায়, যাদের মধ্যে প্রাণ থাকবে, অনুভব থাকবে, প্রেম থাকবে। তনু মোবাইলের জন্যই মরেছিল। সূর্য, পুতুল আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে। আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি, মৃত্যু। রজনী, যবে থেকে আমরা এই অমৃতা ভিলাটা কিনেছি, জানি না কেন মনে হচ্ছে আমরা কিছু ভালো কাজ করছি। সত্যি জায়গাটা খুব সুন্দর। ওই বাড়িটা দেখলেই মনে হয় যেন বাড়িটা খুব ভালোবেসে বানানো হয়েছে। রজনী, আমরা অমৃতা ভিলাটা ভেঙে ফেলার আগে যদি কিছুদিন ওখানে গিয়েই থাকি, ওটা নিউ লেআউট আর ফাউন্ডেশনের ব্যবস্থা সবকিছু ওখানে গিয়েই করব, কি বলো? আইডিয়াটা তো বেশ ভালোই দিয়েছো তুমি। বলো কবে শিফট করতে পারি? এখনই যাওয়া যাক। কুল, তাহলে অপারেশন প্যাকিং শুরু করা যাক। এই ল্যাপটপটা নিতে ভুলো না। আর তুমি লেআউট ইনস্ট্রুমেন্ট আনতে ভুলে যেও না। শিওর। মনে হচ্ছে আমাদের শিফটিং এর সঙ্গে সঙ্গে ওয়েদারটাও বেশ রোমান্টিক হয়ে গেছে। আমাদের জন্য নয়, শুধু আমার জন্য, কারণ তোমার ভিতরে রোমান্সটা খুব কমই আছে। আর ওয়েদারটাও আমার জন্যই বদলেছে, কারণ আমি হলাম রোমান্সের কুইন। নো ফাইট উইথ বউ, তুমি জিতে গেছো। এক্সকিউজ মি, ইয়েস। আপনারা কারা? আর এই গেটটা খুলছেন কেন? কিন্তু আপনি কে? আমার নাম হলো দেব, আর এই পরের বাংলোটাই হলো আমার। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আমার নাম নিখিল, আর ও আমার ওয়াইফ রজনী। গ্ল্যাড টু মিট ইউ। আপনি আমার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না। ও হ্যাঁ, আমরা এই জায়গাটা কিনে ফেলেছি। আপনাদের কেনাটা উচিত হয়নি। তার মানে? দেখুন, এখানে ভূতের উপদ্রব আছে। কি বাজে কথা বলছেন? এই ভূত টুত কিচ্ছু হয় না। দেখুন মিস্টার, অনেক রাত হয়ে গেছে, আপনি আপনার বাড়ি ফিরে যান। বাই। চলো নিখিল। যাদের মৃত্যু চলে আসে তারাই এই বাংলোতে আসে। লোকটা আমাদের মুডই খারাপ করে দিল। আই থিঙ্ক এই বাংলোটা ওই লোকটা কিনতে চেয়েছিল, কিন্তু ও বোধহয় ডিল করতে পারেনি। সেই জন্যে এই লোকটা আমাদের সঙ্গে সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে, যাতে আমাদের মনে এই জায়গাটা নিয়ে ভয় জন্মায় আর ছোট ছোট মিস্টেকগুলোকে এই জায়গাটার সঙ্গে জুড়ে ফাইনালি এই জায়গাটা বিক্রি করে চলে যায়। আই থিঙ্ক তুমি ঠিকই বলছো। এনিওয়েজ, এখন শুয়ে পড়ি, কাল অনেক কাজ রয়েছে, প্রচুর খাটনি হবে কাল। নিখিল, নিখিল, ওঠো, দেখো কি হয়েছে, ওঠো। কি হয়েছে? হ্যাঁ, আরে চোখটা খোলো আর দেখো। এটা কে করলো? দরজা জানলা সব খোলা, আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নিখিল, এগুলো সব আবার ভূতে করেনি তো? এবার তুমিও শুরু করলে? এরকম কিছুই নেই, কিন্তু আমি জানি এইসব কে করেছে। কে? এটা ওই করেছে যে এই প্রপার্টিটা হাতাতে চাইছে। চলো আমার সঙ্গে। না নিখিল, এখন নয়, এত রাতে যাব।
এত রাতেই যাওয়াটা ঠিক হবে রজনী। যদি এখন আমরা কিছু না করি তাহলে ও কালও একই কাজ করবে আর করতেই থাকবে। চলো। আপনারা দুজন এখানে? দেখুন মিস্টার দেব, যদি আপনার মনে হয় আপনি আমাদের ভয় পাইয়ে এই ভূতের গল্প শুনিয়ে আমাদের কাছ থেকে এই প্রপার্টিটা হাতিয়ে নেবেন, তাহলে সেটা কিন্তু আপনার ভ্রম। এটা আমাদের ড্রিম প্রজেক্ট মিস্টার দেব, এর থেকে দূরে থাকুন, না হলে আমাকে পুলিশকে খবর দিতে হবে। আই ডোন্ট নো আপনি আমাকে এসব কেন বলছেন। আর প্লিজ, আপনার প্রপার্টি নিয়ে আমার কোনো মাত্র ইন্টারেস্ট নেই। যদি আপনার এই বাংলোতে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেটা আপনাকেই ডিল করতে হবে। আই টোল্ড ইউ, এই বাংলোতে ভূত আছে। আপনার বিশ্বাস না হলে ওখানে যান, একটা পেরেক পুঁতেই দেখুন না। গুড নাইট। আমি তো একদম কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি। কি করতে চলেছো তুমি? সত্যি জানতে হবে আমাকে। নিখিল, তুমি ঠিক আছো তো? নিখিল! চলে যাও, এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার এই বাড়িতে যদি তোমরা আর আঘাত এনেছো তো আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো। চলে যাও, যাও। হে ভগবান, এসব কি ছিল? তার মানে মিস্টার দেব ঠিক বলছিলেন, এখানে ভূতের ছায়া আছে। এখান থেকে আমরা আজই চলে যাব। যদি চলে যাই তাহলে করবোটা কি রজনী? বলো করবোটা কি? আমাদের যা কিছু ছিল আমরা তো সবকিছু এই প্রপার্টিটার জন্য খরচ করেছি। এই প্রপার্টিটাকে আমরা এইভাবে ছেড়ে যেতে পারি না। তাহলে কি তুমি ভূতের সঙ্গে লড়বে? নিখিল, তুমি বোঝার চেষ্টা করো। বেঁচে থাকলে নতুন করে কিছু শুরু করা যাবে, কিন্তু এখানে যদি আমরা মারা যাই তাহলে? না, মারা যাব না। যদি ওই আত্মাটার আমাদের মেরে ফেলার থাকতো তাহলে আমাদের এখনই মেরে ফেলতো, আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ দিত না। তার মানে? মানে হলো এটা যে এই আত্মাটা খারাপ নয়। তোমার মনে আছে ও কি বলেছিল? আমার এই বাড়িতে হাত দেবে না। তার মানে এই বাড়িটার সঙ্গে ওর সম্পর্ক আছে। ওর সাথে নিশ্চয়ই কোনো ভুল কাজ করা হয়েছে, যার জন্য আজও আত্মা হয়ে এই বাড়িটা রক্ষা করে চলেছে। নিখিল, এসব কি ধরনের কথা বলছো তুমি? আমাদের এখান থেকে যেতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সেটা। না রজনী, না, বিলিভ মি, এই বাড়িতেই ওই আত্মার রহস্য লুকিয়ে আছে। আমাদের একবার সেই রহস্যটা খুঁজে বের করতে হবে। বিলিভ মি, যদি কিছু না পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে চলে যাব। বলো, আমার সাথে যাবে? ওকে, খুঁজে দেখি। এবার কি করব? হ্যালো মিস্টার নিখিল, এই ফটো আপনি কোথায় পেলেন? আর এত রাতে আমাকে এই ফটো পাঠানোর কারণটাই বা কি? আমি আপনাকে বাড়ি বিক্রি করেছি। আপনি যদি আমার প্রাইভেট লাইফের সম্বন্ধে কিছু জানেন তো প্লিজ স্টে অ্যাওয়ে। না রমেশ বাবু, আমি এসব কিছুই করতে চাই না। শুধু আমি এটাই জানতে চাই যে আপনার সাথে যে মেয়েটি, ওর নাম কি? ওর নাম অমৃতা। কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন? এখনো অমৃতা কি এই বাড়িতেই আছে? অমৃতা বেঁচে আছে। আমি এখনই আসছি, ওকে আটকে রাখুন। কোথায় অমৃতা? কোথায়? আমি এইখানে।
অমৃতা, অমৃতা আমার কথা শোনো। আমাকে মারছো কেন? অমৃতা, তুমি তো আমার ভালোবাসায় পাগল ছিলে, ভালোবাসতে আমাকে, কিন্তু কিন্তু এখন এসব। কারণ এতদিন তুমি আমার ভালোবাসাটাই শুধু দেখেছো, এবার তুমি আমায় ঠকানোর ফলটাও পাবে। ঠকিয়েছি না অমৃতা, আমি তোমাকে কখনোই ঠকাইনি, বরং তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি আজও পাগলের মতো তোমার অপেক্ষা করছিলাম। আমি বিয়েও করিনি অমৃতা। সত্যি? তোমার দিব্যি অমৃতা। এতই যখন আমায় ভালোবাসতে, তাহলে বলো আমাদের ভালোবাসার চিহ্ন এই বাড়ি ছেড়ে তুমি কেন চলে গিয়েছিলে, আর এটাকে কেন বিক্রি করলে? বিক্রি এই জন্য করেছি কারণ তোমাকে না পেয়ে আমি খুব রেগে গেছিলাম। তুমি আমায় ঠকিয়েছো ভেবেছিলাম। আর এই বাড়িটা ছেড়ে দিয়ে আমি ওই জন্য ওই বাড়িতে শিফট হয়েছিলাম, কারণ একটা অ্যাক্সিডেন্টে মা বাবারও মৃত্যু হয়েছিল। ওনাদের তো মরতেই হতো। খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়। তার মানে? আমি পালাইনি রমেশ। তোমার বাড়ির লোক আমায় খুন করে এই দেওয়ালের মধ্যে পুঁতে দিয়েছিল, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি, আর আমি এই বাড়িতেই বন্দী হয়ে গিয়েছি। কিন্তু আমি আমার এই ভালোবাসার চিহ্ন এই বাড়িকে কাউকে আঘাত করতে দিইনি। কিন্তু 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 কি অমৃতা? এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই দেওয়ালে আমার কঙ্কাল আছে। এবার তুমি তার অন্তিম সংস্কার করো রমেশ। আমার এবার মুক্তির প্রয়োজন। না অমৃতা, আমি তোমার সাথে থাকতে চাই, আমাকে ছেড়ে যেও না। আমায় যেতে হবে রমেশ, পরের জন্মে আবার দেখা হবে। রমেশবাবু, আপনি চাইলে এই বাড়িটা ফিরিয়ে নিতে পারেন। আমরা আমাদের প্রজেক্ট অন্য কোথাও শুরু করব। থ্যাঙ্কস, কালকে এই কাজটা করা যাবে। আরে বৌমা, সুধীর কি ফোন করেছিল? দুদিন পরে দোল। ও অফিস থেকে ছুটি পেয়েছে? এখনো তো পাইনি মা, কিন্তু ও বসের সাথে কথা বলেছে। আরে সুধীর, এক্ষুনি তোর কথাই বলছিলাম। কেমন আছিস বাবা? আমি ঠিক আছি মা। তোর ছুটির কি হলো? বৌমা বলছিল তুই নাকি ছুটি পাসনি। সেটাই বলার জন্য ফোন করেছি মা। অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না। আমি যেতে পারবো না মা, কিন্তু তুমি যদি চাও তো তুমি ভোপালে আমার কাছে চলে আসতে পারো। আমার কাছে আসার জন্য তোমার তো কারো কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে হ্যাঁ, বৌমা যদি তোর কাছে যেতে চায় তাহলে ও যেতে পারে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। আচ্ছা মা, আমার অফিস থেকে আমার এক বন্ধু মনোহর আজ সকালে মুম্বাইয়ে যাচ্ছে। আমি ওর হাতে তোমাদের সকলের জন্য কিছু গিফট পাঠিয়েছি, তুমি দেখে নিও। আর করুণাকেও ওর সাথে কালকে সন্ধ্যের ট্রেনে ভোপালে পাঠিয়ে দাও। আমি মনোহরকে বলে দিয়েছি। ঠিক আছে, পাঠিয়ে দেব। ও কি বললো মা? ও আমাদের দুজনকে ওখানে যেতে বলছে। আমি বারণ করে দিয়েছি, তবে তুমি চলে যাও। কাল ওর এক বন্ধু মনোহর মুম্বাই আসছে। কাল সন্ধেবেলা তুমি ওর সাথে ভোপালে বেরিয়ে যাও। বাড়ি পৌঁছে প্যাকিংটা করে রেখো। কিন্তু মা, আপনি এখানে একা? আরে তুমি আমার চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি যাও, ঘুরে এসো।
মা, মা, মা। আরে সুধীর, তুই তুই তো আসবি না বলেছিলি, তাহলে হঠাৎ করে চলে এলি? আসলে মা, লাস্ট মোমেন্টে বস ছুটি দিয়েছে, তাই চলে এলাম। করুণা কোথায় মা? করুণা, করুণা। মজা করছিস কেন? করুণা তো তোর সাথেই থাকবে। কিছুক্ষণ আগে মনোহর তোর বউকে তোর কাছে নিয়ে গেছে। না মা, ও তো কই আমার সাথে নেই। ভাবলাম মনোহরের আগে আমি পৌঁছে যাব, তাই আর আমি ওকে কল করিনি। এনিওয়েজ, আমি ওকে ফিরে আসার জন্য বলছি। প্রণাম মাসিমা। মনোহর, আরে তুই এখানে কি করছিস? আরে ভাই, আমার বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজ, তাইও আমি ফ্লাইটে করে চলে এলাম। আমি তোকেই ফোন করছিলাম তো। করুণা কোথায়? মানে আমি তো ওকেই নিতে এসেছি। মানে তুই করুণাকে নিয়ে যাসনি? না, কি হয়েছে? মা, করুণা তাহলে কার সাথে ভোপাল গেল? সুধীর, কোনো গন্ডগোল আছে, তাড়াতাড়ি দয়াকে ফোন কর। হ্যালো দয়া, সুদীপ বলছি। দাদা, তোমাকে কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেছিল বা হুমকি? না ভাই, এরকম কোনো কল আসেনি। দয়া, তুই যে করেই হোক তোর বৌদিকে খুঁজে বার কর। কে জানে কি অবস্থায় আছে বেচারি এই সময়। চিন্তা করো না তুমি মা, আমি তোমার বৌমাকে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিয়ে আসবো। কিন্তু তোমরা কি ওই লোকটাকে একবারও দেখলে চিনতে পারবে, যে নকল মনোহর সেজে এসেছিল? ও যদি একবার সামনে আসে চিনতে পারবো আমি। মা, তুমি কি বৌদিকে এই কথাটা বলেছিলে যে মনোহর দাদার সাথে ভোপাল যেতে হবে? হ্যাঁ বলেছিলাম, তবে যখন তুমি এই কথাটা বৌদিকে বলেছিলে সেই সময় আরও কেউ ওখানে উপস্থিত ছিল নাকি? হ্যাঁ ছিল তো, সোহম ছিল। না মা, সোহন দাদা নয়, তাছাড়া আরো কেউ। দাদা এই কাজ করতেই পারে না। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ দয়া। ইটস ওকে দাদা। আরে দয়া, ওকে ছেড়ো না, ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করো। আমি আগেও দেখেছি অনেক, যে এরকম সমস্যায় বাড়ির কাজের লোকেদেরই হাত থাকে। মনোহর দা, সোহন দাদা বাড়ির কাজের লোক নয়, বড় ভাইয়ের সমান। এনিওয়েজ মা, নকল মনোহর যে গিফট এনেছিল সেটা দেখাও তো। দাঁড়া, এক্ষুনি আনছি। এইটা এনেছিল ও। এই শাড়িটা আপনার দোকান থেকেই নেওয়া হয়েছে, তাই এতে যে কুপনের নাম্বারটা আছে তাতে 5,000 টাকার প্রাইজ মানি অ্যানাউন্স করে সমস্ত কাস্টমারের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন, বুঝলেন? কেউ যদি এই প্রাইজটা নিতে আসে তাহলে আমায় ইশারা করবেন। না রে দয়া, এই লোকটা সে লোক নয়। টেনশন করো না তুমি মা, এই লোকটা সে লোকটা নয় তো কি হয়েছে, যাবে তো ও সেই লোকটারই কাছে। চলো দাদা, ওই বাইকটাকে ফলো করো, ফাস্ট। দয়া, এটাই সেই লোকটা যে মনোহরের পরিচয় দিয়ে বৌমাকে নিয়ে গেছে। পেয়ে গেছেন পুরস্কারের টাকা। প্রাইজ তো এবার আমি তোকে দেব কাল্লু মামা। আরে কে রে তুই? তোর বাবা, ইন্সপেক্টর দয়া। বল, কোথায় আছে করুণা বৌদি? সোজা কথায় বলবি নাকি? না স্যার, আমি সবই বলছি, দয়া করে গুলি চালাবেন না। আমি ওকে বেঁচে দিয়েছি। তুই কিভাবে জানতে পারলি যে মনোহর বৌদিকে নিতে আসছে? কে যুক্ত আছে তোর সাথে? আর কেউ নেই স্যার। কাল যখন মাসিমা মার্কেটের ওনার বৌমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি সবকিছু শুনেনি আর টাকার লোভে আপনার বৌদিকে কিডন্যাপ করে নি। কোথায় বিক্রি করেছিস ওকে তুই? গুরগাঁও ওয়েস্ট পার্কিং হাউস, ফ্ল্যাট নাম্বার 10।
অনেক হয়েছে শেঠজি, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। তোর বাকি কাপড়গুলো পুলিশ স্টেশনে গিয়ে খুলবো। ভয় পেও না বৌদি, আমরা চলে এসেছি। থ্যাংক ইউ দয়া, তুই আমার বৌমাকে প্রাণে বাঁচালি। কি মা, তুমিও না? আমি তোমার বৌমার নয়, আমার বৌদির জীবন বাঁচিয়েছি। যদি না বাঁচাতাম তাহলে বৌদির হাতের চা, পকোড়া আর পরোটা খেতাম কিভাবে আমি? দাদার কথা জানি না, কিন্তু এত ভয়ঙ্কর রিস্ক আমি তো নিতে পারতাম না। হে হে ভগবান, এসব কি আরে হলো? মাসিমা, আহ, দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আরে আরে বাবা, এত কষ্ট করতে হবে না, আমি তুলে আরে নেব। মাসিমা, এতে পরিশ্রমের কি আছে? 1 মিনিটে এইসব কিছু হয়ে যাবে। এই নিন মাসিমা। সত্যি বলবো বাবা, ভগবান তোমায় সঠিক সময়তেই পাঠিয়েছেন। এই বুড়ো বয়সে ঝুঁকে কাজ করতে খুব কষ্ট হয়। অনেক অনেক ধন্যবাদ আরে তোমায়। এতে ধন্যবাদ জানানোর কিছু নেই মাসিমা। আপনি আমার মায়ের বয়সী মাসিমা, আর মায়ের সেবা করতে পারলে তো পুণ্যই হয়। খুব ভালো কথা বলো তুমি। তোমার নাম কি বাবা? রঘু। আর আমার নাম শকুন্তলা। আচ্ছা বাবা, আসছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যদি কিছু মনে না করেন, আমাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি কোথায় যাচ্ছেন? এতে মনে করার কি আছে বাবা? আমি এখন আদ্যাপীঠে যাব, ওখানেই আমার বাড়ি। আসুন, আমি আপনাকে ছেড়ে আসছি। আমিও এখন আপনি যেদিকে যাচ্ছেন সেদিকেই যাব। ট্যাক্সি আছে আমার কাছে। আরে তো খুব ভালো কথা, আমি তো চলতেই পারছিলাম না। তবে তুমি তো ট্যাক্সি ড্রাইভারের পোশাক পরে নেই বাবা। মাসিমা, আসলে জামা কাপড়টা নোংরা হয়ে গিয়েছিল, ধোয়ার সময় পাইনি। আসলে একা থাকি তো, বিয়ে হয়নি এখনো পর্যন্ত, সেই জন্য আমি ওই জামা কাপড় পরেই আছি। এই কাছেই রয়েছে আমার ট্যাক্সি, আসুন। ঠিক আছে বাবা, তাহলে চলো। দিন, এই জিনিসগুলো আমাকে দিন। ছেলে বলে ডেকেছেন যখন, ছেলের মতো কাজটাও করতে দিন। মাসিমা, আপনাকে ঠিক কোন জায়গাটায় নামাবো? আনন্দ কলোনিতে ঢুকেই সোজা গিয়ে ডান দিকে ঘুরো বাবা, ওই গলিতেই শেষের বাড়িটা আমার। ৬১০। আচ্ছা মাসিমা। ব্যাস বাবা, এখানেই থামো। এই যে সামনের বাড়িটাই আরে আমার। বাহ মাসিমা, আপনার বাড়িটা তো একেবারে রাজমহলের মতো। বাবা, এই রাজমহলে শুধু দেওয়ালগুলোই মানে? আছে। তোমায় আর কি বলবো, আমি এই বাড়িতে একলাই থাকি। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার সমস্ত আপনজনকে এক এক করে ঈশ্বর তাঁর কাছে ডেকে নিয়েছেন বাবা। কে জানে কবে আমায় ডাকবেন। শুভ শুভ বলুন মাসিমা, ভগবান করুন আপনি অনেক দিন বাঁচুন। এ কথা বলো না বাবা,
যতদিন বাঁচার তো বাঁচলাম, এখন তো বাজারে গিয়ে বাজার করাটাই মুশকিল হয়ে যদি তাই যাচ্ছে। হয় তাহলে আমার কথা একবার মনে করবেন। আমি নিয়ে যাব আপনাকে মার্কেটে। এই নিন আমার ফোন নাম্বার। ঠিক আছে বাবা, কত টাকা বিল হলো এ আপনি তোমার? কেমন কথা বলছেন মাসিমা? একদিকে ছেলে বলে ডাকছেন, আবার অন্যদিকে টাকার কথা বলছেন। ছেলে কি মায়ের কাছ থেকে টাকা নেয় নাকি বলুন? ভালো থাকো বাবা, খুব উন্নতি হোক তোমার। হ্যালো, হ্যালো, শিবানী, হ্যালো। শিবানী, শিবানী, বাড়িতে চোর ঢুকেছে। আমার খুব ভয় করছে রে। দরজা খুলুন। শিবানী, কিছু কর মা, কিছু কর। ওরা ভেতরে ঢুকে পড়েছে। আমাদের সঙ্গে চালাকি এখনই দেখাচ্ছি। ও! আহ! মারা গেছে ওরা। সাবধানে কিন্তু, আওয়াজ করবি না। বুড়িটা বাড়িতেই আছে। সেই জন্যই তো এনেছি তোকে এখানে। সাবধানে কাজ কর সবাই, কোনো ভুল যেন না হয়। তোমরা কারা? এই রে, ধর ওকে। ওর হাতেও কিন্তু সোনার বালা রয়েছে। খোল ওটা। দেখো, ছাড়ো আমায়, তোমরা ভুল যেটা করছো। তোর কাছে ভুল রে বুড়ি, সেটা আমাদের কাছে ঠিক। দিল্লি, এনসিআর আর নয়ডাতে চুরি করতে করতে অনেক বছর হয়ে গেছে, কখনো ধরা পড়িনি আজ পর্যন্ত। হ্যাঁ, শুধু একটাই ভুল দ্বিতীয়বার হয়ে গেছে। প্রথম ভুলে আনন্দপুরে থাকা ওই বুড়োটা আর বুড়িটা মরেছিল। আজ তুইও এখানে মরবি। তাহলে ওটা তুই ছিলি, রঘু ট্যাক্সি তুই আমাকে ড্রাইভার? চিনতে পারলি বুড়ি? আজই তো তোর আওয়াজ শুনেছি রে। কবে থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। রোজ রোজ রাস্তায় সোনার চুড়ি পরে নাটক করে তোকে টোপ দিচ্ছিলাম আমি। আজ পেয়েছি, তোকে তো ছাড়বো না। তুই আমার মা বাবাকে মেরে ফেলেছিস তো, এবার আমি তোদের সবাইকে মারবো। আহ! 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 এই বুড়ি, তুই আমার বন্ধুদের মেরে ফেললি। ছাড়বো না আমি তোকে।
ও ব্যাস ব্যাস, অনেক হয়েছে সাপে নেউলের এই নাটক। তুই আমাকে এখানে ফাঁদ পেতে ডেকেছিলি না? ফাঁদ পেতে তুই আমাকে ডাকিসনি। আসলে তোর মৃত্যু তোকে এখানে নিয়ে এসেছে। এবার আর তুই বাঁচবি না।